রেডলাইন ঢাকায় আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে কয়েকটি জঙ্গি সংগঠনের বেশ কিছু সক্রিয় কর্মী। উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম। আশঙ্কা করা হচ্ছে আবারও সংগঠিত হচ্ছে জঙ্গিরা। জঙ্গি গোষ্ঠীর উত্থানের শঙ্কা এবং তা প্রতিরোধের নানা দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, আছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং ডেইলি স্টারের অনুসন্ধানী প্রতিবেদন বিভাগের প্রধান জুলফিকার আলী মানিক। স্বাগত আপনাদের। মনিরুল ইসলাম, শুরুতেই যেটা বলছিলাম যে সম্প্রতি বেশ কয়েকটি অভিযানে কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্যদেরকে আপনারা আটক করেছেন এবং গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে অনেক কিছু উদ্ধার হয়েছে। নিশ্চিতভাবেই বলা যায় আগাম তথ্য পেয়ে বা আপনাদের কোনো সূত্র ধরে আপনারা এগুলো উদ্ধারে সমর্থ হয়েছেন। কিন্তু আমাদের সাম্প্রতিক কয়েক বছরের অভিজ্ঞতা যদি বলি, উদীচীর সম্মেলন, রমনা, বটমূল, সিপিবির কিংবা 21শে আগস্ট আওয়ামী লীগের জনসভা সহ 63 জেলায় সিরিজ বোমা হামলা, এগুলোর ক্ষেত্রে আমরা কেন আগাম তথ্য পাইনি বা এগুলোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি ছিল? এটি আসলে ধন্যবাদ আপনাকে। এটি আসলে এই যে বোমা হামলাগুলো বা অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড জঙ্গিদের দ্বারা সংগঠিত হয়েছে বাংলাদেশে, বিশেষ করে আপনার 2004 এবং 5 সাল এবং 6 সালের কিছু দিন পর্যন্ত, সেগুলি তখন আসলে অনেকটাই ছিল এই সমস্ত জঙ্গি সংগঠনের উত্থান। এরা দীর্ঘদিন ধরে সংগঠিত হয়েছে এবং পরবর্তীতে এসে একটা পর্যায়ে এসে তারা আসলে এই হামলাগুলো সংগঠিত করেছে। তো এই ক্ষেত্রে তখন আসলে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি তখন রিঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে। এটা কি আমাদের অভিজ্ঞতার অভাব ছিল তখন? এটি অভিজ্ঞতার অভাবও হতে পারে, আবার কিছুটা হয়তোবা এই বিষয়ে জঙ্গিবাদ এইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটা সম্পর্কে ধারণা না থাকা, সবকিছু মিলিয়ে। যেহেতু আগে অর্থাৎ জঙ্গিবাদের যে ইতিহাস, এটি খুব বেশি আগের নয় আমাদের দেশে, আগে সেই ধরনের বড় কোনো হামলাও সংগঠিত হয়নি, সেটি একটি হতে পারে। আবার অনেক সময় হয় সারা বিশ্বেই দেখা গেছে যে যেখানে জঙ্গিবাদের বিস্তার ঘটে তখন কোনো না কোনো দেশের অভ্যন্তরে অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো না কোনো মহলের আশীর্বাদ বা এক ধরনের পৃষ্ঠপোষকতায় আসলে মদদ আসলে গড়ে ওঠে। তো সেরকম সেটি ছিল কিনা সেটিও আসলে রিসার্চের বিষয় এবং তদন্তেও কিছু কিছু নাম পরবর্তীতে বেরিয়ে এসেছে। দেখা গেছে যে হয়তো একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী তারা মদদ দিয়ে হয়তো এই সংগঠনগুলোর কে গড়ে তুলেছে এবং পরে মানে হামলাগুলো পরিচালিত হয়েছে তাদের নির্দেশ অনুসারে, তাদের মদদে। কিন্তু গত 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই এই জঙ্গিবাদের বিষয়ে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পর আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে বড় ধরনের একটা ঘটনা, যেটা আমাদের ইতিহাসেই বিরল এবং আমরা আশা করি ভবিষ্যতে যেন এরকম ঘটনার অভিজ্ঞতা আমাদের না নিতে হয়। বিডিআর পিলখানায় যে ঘটনাটা ঘটেছে, এটাও কিন্তু আমরা আগে থেকে কোনো তথ্য ছিল কিনা আমার জানা নেই। এটি আসলে যেহেতু এই বিষয়ে বিচার কাজ চলছে, ওই বিষয়ে আমি মন্তব্য করব না। আর এটি আসলে জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত বিষয়ও নয়, মানে তদন্তে আমরা যেটা জেনেছি। তো জঙ্গি হামলা কিন্তু জঙ্গিরা কোনো ধরনের অঘটন 2009 সালের পরে ঘটাতে পারেনি। তার মানে আইন শৃঙ্খলা বাহিনী প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। তারা যখনই সংগঠিত হওয়ার চেষ্টা করেছে তখনই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা মানে পুরোপুরি যে গ্রুপটা হয়তো কি কারণে সম্ভব হয়েছে? আপনাদের দক্ষতা বেড়েছে নাকি প্রযুক্তি আপনারা পেয়েছেন নাকি আপনাদের বেশি আপনাদের ইকুইপমেন্ট এসেছে? কোন কারণে এটি প্রথমত সরকারের নীতি। প্রথমে যে জঙ্গিবাদের বিরুদ্ধে সে দেশি জঙ্গিরা বা বিদেশি কোনো জঙ্গি বাংলাদেশ অর্থাৎ জঙ্গিদেরকে বাংলাদেশের ভূখণ্ড ইউজ করতে দেওয়া হবে না, এবং জঙ্গিবাদ সেটি দেশি হোক বা বিদেশি হোক সেটার স্থান বাংলাদেশে নাই। সরকারের এই নীতি ঘোষণার কারণে আইন শৃঙ্খলা বাহিনী উদ্বুদ্ধ হয়েছে এবং তারা সরকার কর্তৃক ইনস্ট্রাক্টেড হয়ে ইকুইপড হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন সেই ক্ষেত্রে প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে যারা জঙ্গিবাদ মোকাবেলা করতে সক্ষম হবে। তারপর বেশ কিছু ইকুইপমেন্ট সরকারের সদিচ্ছায় সংযোজিত হয়েছে যেগুলোর দ্বারা এই যে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা সম্ভব হয়েছে এবং যেখানেই জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে এই সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তো এটি একদিকে সরকারের সদিচ্ছা, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা অবশ্যই বলবো এবং কমিটমেন্ট, যে কারণে এটি সম্ভব হচ্ছে। জি, ধন্যবাদ। জুলফিকার আলী মানিক, আপনার কাছে যাচ্ছি। এতদিন ধারণা করা হতো জঙ্গি
বা জঙ্গি মতবাদ কেবল মাদ্রাসার ছাত্রদের ওইখান থেকেই আসে, কিন্তু সম্প্রতি আমরা কয়েকটা ঘটনায় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা এবং যারা এনলাইটেন্ড তথাকথিত এবং বিভিন্ন বেসরকারি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আছে, তারাও সম্পৃক্ত হচ্ছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি। এটার কারণ কি মনে করেন আপনি? মানে এটা তো আসলে একটা মতবাদ, তো জঙ্গিবাদটা, সে মতবাদটা যদি আমরা দেখি যে তারা কি চায়, তারা হচ্ছে আমাদের দেশটা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের যে সংবিধান এটা একটি অসাম্প্রদায়িক চেতনার একটি সংবিধান এবং একটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে। সো জঙ্গিবাদের মতবাদটি হচ্ছে তারা আমাদের এই সংবিধানে যে গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হয় সেটার ঠিক তারা বিরুদ্ধে। তারা মনে করে যে তারা জিহাদের মধ্য দিয়ে তারা এখানে ইসলামী শাসন কায়েমের কথা বলে, যদিও তারা যে ইসলামের কথা বলে ওটা আসলে কোনো ইসলামই না, ওটা তাদের একটি রাজনীতি, ওটি তাদের একটি রাজনীতি। সো তাদের মূল ইয়েটাই হচ্ছে তারা জিহাদ করতে চায় এবং সেই জিহাদটি তারা করতে চায় এই যে আপনার একটি সন্ত্রাসের মধ্য দিয়ে। কোনো এমন না যে আপনি মানুষের মধ্যে তার মতবাদ প্রচার করে একটি তার মতামত যেভাবে হয় গণতান্ত্রিক পন্থায় যে নির্বাচনের মাধ্যমে মানুষ একটা ম্যান্ডেট দিবে, বিষয়টি তেমন নয়। সো তাদের পদ্ধতিটাই হচ্ছে তারা জিহাদ করবে এবং তারা তাদের যে রাজনীতিটি কায়েম করতে চায় সেই রাজনীতিটি তারা তাদের এই সন্ত্রাসবাদের মধ্য দিয়ে কায়েম করতে চায়। তো এই টোটাল মতবাদটা আগে আপনি ঠিক বলেছেন যে আগে আমাদের একটা খুবই ধারণা ছিল যে এই মতবাদটি সকল মাদ্রাসা না হলেও অনেক মাদ্রাসার কে ভিত্তি করেই এই মতবাদটিকে আসলে প্রচার করা হচ্ছিল। কিন্তু এই যে হিজবুত তাহরিরের কথা যদি আপনি বলেন, অথবা এই যে সাম্প্রতিক সময়ে আপনার ওনারা ধরেছেন হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, সো এদের যেই সাংগঠনিক যে নেটওয়ার্কটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো নেটওয়ার্ক রয়েছে। এমনকি আপনার হিজবুত তাহরিরের কিন্তু অনেক সংগঠক নেতা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক। সো বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে নেটওয়ার্ক, এটা কিন্তু একটি নতুন একটি চিত্র আমাদের সামনে এসছে। তো এখন ওই কথাটি আর বলা যায় না যে শুধুই মাদ্রাসা ভিত্তিক, কিন্তু আমি বলছি যে মাদ্রাসা ভিত্তিক হোক কিংবা বিশ্ববিদ্যালয় ভিত্তিক হোক, বা আপনি হয়তো খুঁজে পাবেন মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোনোটাই না, হয়তো গ্রামাঞ্চলে আপনি দেখবেন যে ওইখানকার স্থানীয় মানুষের যে ধর্মীয় সাধারণ অনুভূতি, সেই অনুভূতিকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের নেটওয়ার্কটা করছে। এখন তার মানে এই জিনিসটা বুঝে যাচ্ছে তারা তাদের নেটওয়ার্কটা কিন্তু গ্র্যাজুয়ালি বিস্তৃত করছে। জিনিসটাকে আর শুধু ওই পুরনো যে ধ্যান ধারণা মাদ্রাসার ভিতরেই রাখা, গরিব ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিয়ে আসে সেটা না। এখন তারা অনেক শিক্ষিত, এমনকি আর্থিকভাবে খুবই সচ্ছল এমন ছেলে মেয়েদেরকেও কিন্তু তারা তাদের সাথে সম্পৃক্ত করছে। সো ওই জিনিসটা উনি যেটা বলেছেন যে এটা কিন্তু একটি খুবই গভীর গবেষণার একটি বিষয়, কারণ বাংলাদেশে এই ট্রেন্ডটা খুব বেশি দিনের না। সো এই গবেষণাটা এই জন্য দরকার যে ওরা কিভাবে মানুষকে টার্গেট করে ওদের নেটওয়ার্কটাকে বিস্তৃত করছে এবং সেই মোটিভেশনের জায়গাটা আসলে কোথায়, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করলে, যেমন আমি যেটা মনে করি শুধু তো জিনিসটা এমন না যে সে তার মতবাদটা সন্ত্রাসবাদের মধ্য দিয়ে ইয়ে করছে, তার আগে সে রিক্রুট করছে, সে মোটিভেট করছে। সো তার মোটিভেশনের জন্য যাবতীয় যে নেটওয়ার্ক, সে যেভাবে বছরের পর বছর একজনকে তৈরি করছে তার মতো করে একটা ব্রেইনের একটা ছাঁচ তৈরি করছে। সো ওই পদ্ধতিটা হচ্ছে গিয়ে তারা ক্রমশই নানান জায়গায় এক্সপান্ড করছে, এবং এক্সপান্ডটা আমি মনে করি যে এটার সাথে শিক্ষার একটি বিষয় জড়িত, এটার সাথে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা জড়িত, এটার সাথে অস্ত্রের পৃষ্ঠপোষকতা জড়িত, এটার সাথে আর্থিক যে পৃষ্ঠপোষকতা, এবং সমস্ত পৃষ্ঠপোষকতা আমার দৃষ্টিতে এটা হচ্ছে দেশীয় একটি ব্যবস্থায় যেমন হয়, আবার আঞ্চলিক বা বিদেশি ব্যবস্থাপনা কিন্তু এটা হয়। সো এমন নয় যে আমাদের যারা হোম গ্রোন যারা জঙ্গি তারা তো একরকম, কিন্তু অনেক জঙ্গি আছে যাদের সাথে আঞ্চলিক বা অন্য কোনো দেশের আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক রয়েছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আপনার মিয়ানমার, সেখানে যখন রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে মানবিক কারণে, তাদের যেই বিদ্রোহী সংগঠনগুলো, তাদেরও কিন্তু বেশ কিছু ইনসার্জেন্ট অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। তাদের সাথে কিন্তু আমাদের স্থানীয় হরকাতুল জিহাদ বলেন, জেএমবি বলেন, তাদের কিন্তু এক ধরনের গিভ অ্যান্ড টেক রিলেশন তৈরি হয়েছে, যেটা আমরাই আমাদের অনুসন্ধানে পেয়েছি, আর আমি শিওর যে আমাদের যারা গোয়েন্দারা আছেন তারাও জানেন। সো ওই নেটওয়ার্কগুলো কিন্তু তারা দেশের গণ্ডি পেরিয়ে বিস্তৃত করেছে। সো ফান্ডের কথা যদি বলেন, অস্ত্রের কথা যদি বলেন,
ট্রেনিং এর কথা যদি বলেন, আদার লজিস্টিক বা তাদের যে লিটারেচারের কন্টেন্টের কথা যদি বলেন, এইগুলি কিন্তু একই সাথে দেশীয়ভাবেও যেমন তারা তৈরি করছে, আবার বাইরে থেকেও তারা সেই প্রসঙ্গে আসবো আমরা আপনার কাছে। জনাব শামীম, জুলফিকার আলী মানিকের কথার প্রসঙ্গেই আসি, যে তারা একটা মতবাদ বা আদর্শ চাপিয়ে দিতে চাচ্ছে বা একটা গোষ্ঠীকে তাদের মতবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, সেটা তো আমরা দেখছি বারবার। কিন্তু নাশকতার জন্য জঙ্গিরা কেন বারবার ধর্মকে হাতিয়ার করছে? তারা ধর্মের লেবাসেই কেন বারবার এই জঙ্গিবাদ প্রচারের চেষ্টা চালাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনার এই কথা সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, সন্ত্রাসী কার্যক্রমটা এখন একটা ধর্মের অনুভূতিকে তারা এটাকে সন্ত্রাসী কাজটাকে ধর্ম হিসেবে তারা ধরে নিয়েছে। কেমন করে? যেমন ধরুন, আমি বাঙালি, আমি স্বপ্নে থেকে বাংলা, মায়ের কোলে ইসলাম বাংলা শিখছি। আমি বাঙালি মুসলমান, মায়ের কোলে কালিমা শিখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমার ইমানের ভিত্তি এবং মাতৃভাষার ভিত্তি কিন্তু মায়ের কোলে। তারপরে পরিবেশ থেকে ইসলাম শিখতে এসে আমরা মুসলমান ইসলামিক কার্যক্রম শিখেছি। কিন্তু এরপরে বর্তমানে যে ইসলামিক শিক্ষা কারিকুলাম, ওই ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে যে ওহির জ্ঞান, কোরআন এবং সুন্নাহ, তার থেকে বিকৃত একটা ইসলাম এসে গেছে। এটা কে করে আসলো? যেমন আজকে যদি আপনি কালমার্সের কথা বলি, তিনি বলেছেন ইহুদিরা যখন নিজেদের ধর্ম পরিবর্তন করে টাকাকে খোদা বলে ধরে নিয়েছে, সেদিন থেকে বিশ্বের বিপর্যয় ঘটেছে, বিশ্ব রাজনীতির বিপর্যয় ঘটেছে, খানাখানি বেড়ে গিয়েছে। ঠিক তারা তাদের রাজত্বকে টিকানো রাখার জন্য যে মুসলমানদের দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, শান্তির বাণী, যে উনি রাহমাতুল লিল আলামিন হিসেবে সারা আদম সন্তানকে তিনি বুকে টেনে নিতেন। তার মধ্যে কেউ মুসলমান হইতেন, কেউ মুসলমান হইতেন না, কিন্তু তিনি কিন্তু সকলের রহমতুল্লাহ আলামিন। সেই দাওয়াতের বলে আজকে ভারতবর্ষ সহ এশিয়া মহাদেশে আমরা 110 কোটি মুসলমান আছি, আর বাকি 6টি মহাদেশ আছে মাত্র 60 কোটি মুসলমান। কিন্তু এই দাওয়াত কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? মুসলমান নামদের একটা গোষ্ঠীকে ওই টাকা রুজির ইসলাম আর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ইসলাম, এই দুইটার মধ্যে তারা সীমাবদ্ধ নিয়েছে। ও তারাও যে ইসলাম ইসলাম করছে। আমাদের দেশে যে জঙ্গি গোষ্ঠী, তারা কোন দলে ফেলবেন আপনি? তারা টাকা রুজির ইসলাম আর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ইসলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা জঙ্গি গোষ্ঠী, যারা ইসলামের কথা বলে, জিহাদের কথা বলে জঙ্গি তৎপরতা চালাচ্ছে, তারা আপনার ভাষায় কোন দলে? তারা হলো টাকা রুজি এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ইসলাম। আর আমরা যেটা নাকি কাজ চালাচ্ছি, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির জ্ঞান কিয়ামত পর্যন্ত যার যৌবন থাকবে, যেটা বিশ্ববাসীকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের যে ইসলাম ছিল। আমার প্রশ্নটা ছিল তারা কেন ধর্মকে ব্যবহার করছে? এটা হলো কি, ধর্ম মানুষের অনুভূতির একটা অত্যন্ত স্পর্শকাতর স্থান। বর্তমানে যে অ্যাটম বোমের বিকল্প নাম হওয়া যেতে সন্ত্রাস বোম, ওই সমস্ত অ্যাটম বোম ধ্বংস করতে হবে। কারণ সন্ত্রাস বোমটা এত ব্যাপক হয়ে গেছে, অস্ত্রের সন্ত্রাস, তথ্য সন্ত্রাস, সাংস্কৃতিক সন্ত্রাস, মেধার সন্ত্রাস, বুদ্ধিজীবী সন্ত্রাস, এমনকি নোবেল সন্ত্রাসও আজকাল আমরা প্রমাণ করে ছাড়ব। কেমন করে? ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন ওহির জ্ঞান নিয়ে, এটা আরবিতে রচিত, এটা কোরআন বলুন 114 সূরার, এবং 86টা কিতাব আরবিতে রচিত, এটা ওহির জ্ঞান। এখন আমাদের দেশের আলিয়া নেসাব বলেন, কওমি নেসাব বলেন, দুইটাই সহি নেসাব, এমদাদুল্লাহ মুহাজির মক্কির তার হাত ধরে আসছেন। কিন্তু এখন আর সেই আরবিতে রচিত 114 সূরার কোরআন আর 86টা কিতাব পড়া হয় না। বাংলা বাজারে নোট বই পড়ে সে কামেল পাস করে বা দাওরা হাদিস পাস করে, বাট বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ অনার্স নেন, নিয়ে ফলে তারা মুফতি হয় না, মুফাসসির হয় না, মুহাদ্দিস হয় না। মানে শিক্ষায় একটা গলদ, শিক্ষা একটা মারাত্মক গলদ, এবং তারা সৃষ্টি করছে তথাকথিত ইসলামিক বুদ্ধিজীবী। হ্যাঁ, অবশ্যই। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জুলফিকার আলী মানিক, আপনার কাছে যাচ্ছি। আমরা দেখেছি বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন জেএমবি, হুজি, হিজবুত তাহরির, এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের কার্যক্রম থেমে নেই। তাদের কার্যক্রম বন্ধ করতে হলে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন আপনি? মানে আমি গত প্রায় 10 বছর বা তারও বেশি সময় ধরে
মানে আমার এই ইস্যু নিয়ে কাজ করার যতটুকুই অভিজ্ঞতা, ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে এটাকে ঠিক পুরোপুরি নির্মূল করার যে কাজটা, এটা কিন্তু খুব সহজ কাজ না, এবং এটা মানে খুব রাতারাতিও তো করা সম্ভবই না, এবং এটা করতে হলে অনেকগুলি জিনিস আসলে অ্যাড্রেস করতে হবে। এটা কোনো খুব বিচ্ছিন্ন বিষয় না যে এই কাজটা করলে শেষ হয়ে যাবে, কারণ এইটা হচ্ছে প্রথমত হচ্ছে যদি সন্ত্রাসের কথা বলেন, সেখানে তাদের অস্ত্রের যোগান, অর্থের যোগান, এটা এই অস্ত্র অর্থের যোগানের সাথে আপনার আরও অনেক কিছু জড়িত। এই অস্ত্র অর্থর সোর্সগুলি যদি দেখেন, দেশের ভিতরে অনেকগুলি সোর্স ইনভলভ। যেমন আপনি কিছু আছে যেগুলি আপনি ধরতে পারবো না, রাইট? হয়তো ধর্মীয় ইস্যু নিয়ে তারা মসজিদ মাদ্রাসা ভিত্তিক বা ধর্মীয় বিভিন্ন সংগঠনের নামে, চর্চার নামে তারা ফান্ড জোগাড় করে। আপনি যদি বলেন জাকাতের এবং অনেক টাকা, আমাদের কাছে তথ্য আছে যে রাজনৈতিক দলগুলো নানা সময় তাদের ফায়দা লুটার জন্য এদেরকে ব্যবহার হ্যাঁ, করে। আমি ওইটাই, এক হচ্ছে যে জাকাতের টাকা যদি বলেন, বা আপনি এই যে আমরা কোরবানির চামড়া ডোনেট করে দেই মাদ্রাসাগুলোতে, সব মাদ্রাসা না হলেও অনেক মাদ্রাসায় তো এই ধরনের মতবাদ প্রচারিত হয়, সেই চামড়ার টাকাগুলি কোথায় যাচ্ছে? সো এইটা হচ্ছে এক ধরনের। আবার বিদেশ থেকে কিন্তু প্রচুর ফান্ড তাদের আসে তাদের নেটওয়ার্কে। আবার যদি দেখেন রাজনৈতিক জায়গা থেকে, আর অতীতে এটা তো আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাদের মধ্যে কেউ কোনো মন্ত্রী, কোনো এমপি 2004-05 সালে যখন জেএমবির উত্থান হয়, সেই সময় তাদের পেছনে প্রশাসনের কারো পৃষ্ঠপোষকতাটা আমরা দেখেছি। সো তারপরে যদি দেখেন আমরা এটাও শুনেছি তখন বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, তখন তো বলবেন, আমি নিজে 2004 সালে বাংলা ভাইয়ের ইন্টারভিউ করেছি, আমি আব্দুর রহমানের ইন্টারভিউ করেছি 2004 সালে, যখন মাত্র রাজশাহীতে তাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং রিপোর্ট করার পরে তখন ওই সময়ের সরকার পুরোপুরি জিনিসটাকে মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই একটি কাল্পনিক চরিত্র, এরকম কোনো ব্যক্তির কোনো অবস্থানই পৃথিবীতে নাই, এরকম কথা বলে তারা পুরোটাই নাকচ করে দিয়েছে। সো এই যে এই নাকচের পেছনে দুইটা হতে পারে, একটা সরকার একটি ডিনায়াল পজিশনে গিয়েছে যে আমি অস্বীকার করতে চাই, আরেকটি হচ্ছে যে কারো নেপথ্যে সমর্থনের একটি বিষয় থাকে। সো এই যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বলেন, অর্থের পৃষ্ঠপোষকতা যদি আপনি বলেন, তারপরে আপনি শিক্ষাক্ষেত্রের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার এডুকেশন, এই যে আপনি বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষার নামে কি দেয়া হচ্ছে, রাইট? এখানে অনেক কোচিং সেন্টারের কথা আমরা শুনতে পারি, যে সকল কোচিং সেন্টারের আড়ালে এই ধরনের ছেলে মেয়েদের সংগঠিত করা, এই মতবাদকে প্রচার করা। সো অনেক ধরনের জিনিস আছে যেটা ভিন্ন ব্যানারে এই ধরনের মতবাদকে সংগঠিত করা হচ্ছে। সো এই পুরো জিনিসটাকে অ্যাড্রেস করতে হলে আমি যেটা আমার দৃষ্টিতে প্রথমত হচ্ছে একটি রাজনৈতিক ঐক্যমত এবং সদিচ্ছা থাকতে হবে, যে আমি এই ধরনের উগ্রবাদী, জঙ্গিবাদী কোনো ধ্যান ধারণা বা গণতন্ত্র বিরোধী কোনো ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে আমি জায়গা দিব না, সেটা আমার যার সাথে যার রাজনৈতিক বিরোধ থাকুক। দ্বিতীয়ত হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল যেই তাদের মানি ফ্লোটা আছে, ইন্টারনাল যে ফান্ড রেজিং প্রজেক্ট, অনেক তাদের ইনকাম জেনারেটিং প্রজেক্টের কথা আমরা জানতে পারি। সো বিদেশ থেকে টাকা আসে যেটা, সেইগুলি জায়গাগুলি বন্ধ করতে হবে। আপনার অস্ত্র, আমরা খুব ভালো করে জানি যে অস্ত্র ব্যবসার সাথে কিন্তু মাদক ব্যবসাটি ওতপ্রোতভাবে জড়িত, এবং এটা হচ্ছে বিয়ন্ড দ্য বর্ডার জিনিসটা ইনভলভ, সীমান্তের বাইরে, এটা শুধু সীমান্তের ভিতরে না, সেই জায়গাগুলোতে চেক দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে মোটিভেট করা হচ্ছে ছোট ছোট ছেলেদেরকে, এবং আমি মনে করি বিশ্ববিদ্যালয় আজকাল কিন্তু অনেকে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা থেকে তারপরে একটি পর্যায়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে। এখন আপনি যদি সেই মতবাদে একজনকে তৈরি করে, কারণ তারা তো টার্গেট করে, তাদের টার্গেট অনুযায়ী তারা কাজ করে, সে যদি টার্গেট করে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক করতে চাই, সো আমি চেষ্টা করব যে ওইখানে যদি আমি কয়েকজন ছেলেকে আমার মতবাদের ভর্তি করাতে পারি, এবং তার দায়িত্ব হবে সেই বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক করা। এই পুরো জিনিসটাই কিন্তু একটা খুবই বড় একটি কাজের ব্যাপার। সো ওই জায়গাটা আমার মনে হয় যে এটা খুব সহজ না নির্মূল করা, কিন্তু এইটার জন্য সরকারি উদ্যোগ তো খুবই জরুরি। আমি মনে করি না যে শুধু কয়েকজন অ্যারেস্ট করবে, ধরবে, রিমান্ডে নিবে, জেল দিবে, সাজা দিবে, এটা দিয়ে হবে। মানে সমস্যার গোড়াটি চিহ্নিত করে সেখান থেকে এইটা সচেতনতা তৈরি করতে হবে একই সাথে। আর একই সাথে আমি মনে করি সোশ্যাল যে অন্যান্য অর্গানগুলি আছে, যেমন মনে করেন আপনি মিডিয়া, ডেফিনেটলি সিভিল সোসাইটির অন্যরা, ইভেন শিক্ষকরা বা অন্যান্য প্রফেশনালস যারা যার যার জায়গায় আছে, এরা কিন্তু সবাই কিন্তু একটা রোল প্লে করতে হবে। সো এইটা হচ্ছে আমার মনে হয়। প্রায় মানিক ভাইয়ের কথা প্রসঙ্গে আসি,
তাদের অর্থের উৎস এবং অস্ত্র যে পাচ্ছে সেগুলো বন্ধে আপনারা কি উদ্যোগ নিয়েছেন? সাম্প্রতিক অভিযানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে অস্ত্র, গোলা বারুদ, ছোরা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। তো এগুলোর যে একটা তাদের কাছে মজুদ আছে এবং একটা সাপ্লাই আসছে, সেটা বন্ধের জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ বা ফাইন্যান্স এটি হলো লাইফ ব্লাড। এটি ছাড়া আসলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায় না। ইতিমধ্যেই সেটাকে কেটে দিচ্ছেন না? আলোচনায় উঠে এসেছে যে এটি একটি যেমন ভিতর থেকে, অর্থাৎ ওই দিন দেশের ভিতর থেকে যেমন এদের একটা সাপোর্ট আছে, তাদের অর্থের উৎসটা আসছে কিছুটা ফর্মাল বা লিগ্যাল ওয়েতে আসছে, যেমন চ্যারিটির টাকা, চ্যারিটি বা বিভিন্ন এনজিওর নামে টাকাটা আসছে লিগালি, বাট এটা ইউজ হচ্ছে ইলিগালি। এটি যেমন একটা দিক। আবার এই সবগুলোরই মানে এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম। এখন যে সমস্ত সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশে উৎপত্তি হয়েছে, প্রত্যেকটার সাথেই আন্তর্জাতিক যে বিভিন্ন জঙ্গি সংগঠন কোনোটার সাথে হয়তো ব্যক্তিগতভাবে পরিচিত সংগঠকদের ভিতর ব্যক্তি পরিচিতি অথবা অন্য কোনো না কোনোভাবে কানেক্টেড। ফলে অর্থ যেমন বাইরের থেকে আসছে, আবার এদেরই যারা সহযোগী বিভিন্ন কারণে যারা বিভিন্ন দেশে চাকরিতে গিয়েছে, ওখানে আয় করছে, তারা তাদের আয়ের একটা অংশ পাঠাচ্ছে। এটা পেলাম অর্থের। আর অর্থ থাকলে আসলে অস্ত্র আসে। তো অস্ত্র যেমন এখন পর্যন্ত মানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য যে ধরনের অস্ত্র বাংলাদেশে খুব বেশি অস্ত্র ব্যবহার হয়েছে তা নয়, কারণ এরা ম্যাক্সিমামই করেছে যেগুলো হাতে তৈরি বোমা এবং কিছু 2000 আমরা দেখেছি রিভলভার, রাইফেল এবং আধুনিক অস্ত্র দেখেছি। এগুলো আসলে অস্ত্রগুলো আসছে সীমান্তের বাইরে এবং বাংলাদেশেও বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশগুলোর যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো ছিল, তারপরে মিয়ানমারের বেশ কিছু আরাকানি বাংলাদেশে আছে এবং কিছু বিদ্রোহী বাহিনী একসময় অস্তিত্ব ছিল, যাদের কাছে প্রচুর অস্ত্র ছিল। এবং অস্ত্র তখন হয়তো কি পলিসি ছিল যে কোনো কারণে তাদের কাছে অস্ত্রগুলো ছিল। এবং তাদের দেখেছি, আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি চিটাগং অঞ্চলে, যখন কোনো রোহিঙ্গা সন্ত্রাসী তাদের কোনো গ্রুপের অর্থের দরকার পড়ে, তখন দুটো AK-47 রাইফেল বিক্রি করে দেয়। মানে এরকম অ্যাভেলেবল ছিল তখন অ্যাভেলেবল ছিল। তো সেই মজুদগুলো আপনারা চিহ্নিত করতে পেরেছেন? সেই মজুদগুলো চিহ্নিত করা হয়েছে এবং প্রচুর পরিমাণ ধরা হয়েছে। ফলে এখন আসলে ওই রকমটি নাই। এখন আর প্রকাশ্যে বলা যাবে না যে এই অঞ্চলে রোহিঙ্গা সন্ত্রাসীদের ক্যাম্প আছে বা এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের ক্যাম্প রয়েছে, ট্রেনিং সেন্টার রয়েছে, এটি কিন্তু নাই। তারপর একেবারে বন্ধ করা, যেটা সে বন্ধ করা সম্ভব হয়নি, তথাপি আমরা কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অস্ত্রগুলো যেহেতু অনেক অস্ত্রই আসে সীমান্ত গলিয়ে, তো সেই ক্ষেত্রে অন্যান্য আমাদের বর্ডার যেহেতু বিশাল বর্ডার রয়েছে, যেটা আসলে ওইভাবে সুরক্ষিত নয়, তো সেই দিক থেকে বর্ডারের যে আমাদের বিজিবি এবং অন্যান্য নৌপথে আমাদের যে কোস্ট গার্ড রয়েছে, তো সবকিছু মিলিয়ে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তো তাদের প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, আমাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই আসলে এরা বিচ্ছিন্নভাবে এই অস্ত্র সংগ্রহ এবং নাশকতার পরিকল্পনা করলেও 2009-এর পরে কিন্তু কোনো ধরনের নাশকতা সংগঠিত করতে পারে। আমরাও সেটাই আশা করি এবং বিশ্বাস করতে চাই। ধর্মের নামে জঙ্গিবাদ কার্যক্রম যে চলছে, এটা কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? মানে আলেম সমাজ, আপনাদের আলেম সমাজ কি ভূমিকা রাখতে পারে? আমার পাশে যে দুইজন আছেন, দুইজনের কথার সাথে আমার কিছু দ্বিমত আছে। তারপরও আপনি যে প্রশ্নটা করেছেন, এটাকে আমি প্রথমেই বলবো, পৃথিবীর চলে তিনটা বিষয়। এক হলো অর্থ সম্পদ, দুই হলো সাহিত্য, তিন হলো সংস্কৃতি। মুসলমানদের অর্থ উপার্জনের আল্লাহ প্রদত্ত বিধিবিধান আছে। আমি প্রথমেই বলবো পৃথিবীর চলে তিনটা বিষয়। এক হলো অর্থ সম্পদ, দুই হলো সাহিত্য, তিন হলো সংস্কৃতি। মুসলমানদের অর্থ উপার্জনের আল্লাহ প্রদত্ত বিধিবিধান আছে। দুই হলো সাহিত্য, হলো কোরআন হাদিস। তিন হলো সংস্কৃতি, আমাদের নিজস্ব আছে। তিনটে এখন এই সন্ত্রাস বা বিকৃত ধর্মদের মাধ্যমে এটা কলুষিত হয়ে গেছে, যেটা মানুষ এটা বুঝতে পারতেছেন। সেজন্য প্রথমেই দরকার হলো শিক্ষাকে প্রকৃত শিক্ষায় নিয়ে যাওয়া। যেমন ধরুন শিক্ষা, যে এই দেশে 3 লক্ষ মসজিদ আছে, ইমাম সাহেবরা যা বলেন সাধারণ মানুষ তা বিশ্বাস করে।
কিন্তু ইমাম সাহেবরা যে না জানে যে একটা ভুল তথ্য দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা তাদেরকে ধরে দেওয়ার মতো আমরা মেকানিজম এখন আবিষ্কার করতে পারিনি, বা তাদের কাছে যেতে পারছি না যে তুমি মাইকে যে কথাটা বলছো এটা কিন্তু সঠিক ইসলাম না, এটা হলো টাকা রুজি আর রাষ্ট্র ক্ষমতা দখলের ইসলাম। তাহলে কি করতে হবে? প্রথমে দরকার আমাদের শিক্ষা কারিকুলাম যে আছেন তাদেরকে পরিপূর্ণ ইসলাম শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের দেশে আমাদের মতো অনেক বুদ্ধিজীবী মহোদয়রা বলেন যে মাদ্রাসা শিক্ষাকে মডার্ন করুন। আর মডার্ন করবে কি? কোরআনের 114 সূরা পড়ায়া না পড়ায়া, নাকি ওহির জ্ঞানে সে 114 সূরা পড়াইতে হবে, সিয়াসিতের কিতাব পড়াবে? ওটা কাটছাট করা যাবে না। যেইটা গত 40 বছরে এই মওদুদি দর্শনের লোকজন কাটছাট করে মুফতি মুফাসসির মুহাদ্দিস না বানিয়ে তথাকথিত তারা কিছু বুদ্ধিজীবী সৃষ্টি করেছেন। সেই বুদ্ধিজীবীর মাধ্যমে মাদ্রাসাগুলোকে তো শেষই করে দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত ইসলামিক স্টাডিজ সহ বিভিন্ন সাবজেক্টও এই ধরনের কিছু তথাকথিত ইসলামিক বুদ্ধিজীবী হচ্ছে। আপনি আজকে জান বাংলাদেশের প্রায় 24 থেকে 25টা ইসলামিক দল আছে, সেই দলের মধ্যে মুফতি মুফাসসির মুহাদ্দিস হাজারে একজন গুণে পাবেন না, পাবেন তথাকথিত বুদ্ধিজীবী। এটা কেন হলো? তো সেই জন্য ধর্মীয় প্ল্যাটফর্মগুলো যারা নেতৃত্ব দিচ্ছে, যেমন জমিয়তুল মুদারিসিন, তার নেতা হলো জীবনগঞ্জের মাদ্রাসা পড়েন বাহাউদ্দিন সাহেব। মনে করেন জামাত ইসলাম ধরুন, তার নেতা হলো অধ্যাপক গোলাম আজম, তিনি জীবনগঞ্জের মাদ্রাসা পড়েন, তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আরেকজন ডক্টর হাম্মদ আব্দুল কাদের, তিনি শিবিরের ছিলেন সভাপতি, ইকোনমিক্সে অনার্স, তিনি হয়ে গেছেন কওমি মাদ্রাসার ধর্মগুরু। এই যে লোকগুলা ছাড়াও যে মুফতি মুফাসসির মুহাদ্দিসগণকে কোরআন হাদিস হাতে নিয়ে এই উলামায়ে প্ল্যাটফর্মকে নেতৃত্ব দিতে হবে, এর একটা প্ল্যাটফর্ম করতে হবে। এটা হলো একটা বিষয়। আমরা আসবো আবার আপনার কাছে। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে বিষয়ে কথা হচ্ছিল, জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি, এইটি দূর করতে ইসলাম কি ভূমিকা রাখতে পারে, আলেম সমাজ কি ভূমিকা রাখতে পারে? আমার পাশের দুইজনের যে অর্থের কথা বলেছিলেন যে বিদেশ থেকে আসে, আসলে বিদেশের চেয়ে পরে আগে দেশের অর্থটা কি সেটা বলেছেন। যেমন ধরুন বঙ্গবন্ধু 1974 সনে আইডিবির সাথে চুক্তি করেছেন এদেশে ইসলামিক ব্যাংক কার্যক্রম করবেন, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক 83 সনে দিল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং ব্যবসা করার জন্য ইসলামিক ব্যাংকে, কিন্তু আজকে পর্যন্ত শরিয়া ভিত্তিক কোড পার্লামেন্টে পাস হয়নি। তো এখন তারা চুঙ্গা ছাড়া, পাল্লা পাত্তর ছাড়া ইসলামিক বাণিজ্য করে যে টাকাটা রুজি করে সারা দেশে একটা ছাতি তৈরি করছে, তার থেকেই সন্ত্রাসজনী পয়সা যাচ্ছে। এই জিনিসটার জন্য জাতীয়ভাবে নিয়ন্ত্রণের একটা মেকানিজম যদি আবিষ্কার করা না যায়, তাহলে সন্ত্রাসজনী নিয়ন্ত্রণ করা যাবে না। এটা হলো অর্থের বিষয়। দুই হলো আলেমদেরকে সঠিক শিক্ষার জন্য মাদ্রাসা কারিকুলামকে আরো মানে যুগোপযোগী করতে হবে। সেটা কি যুগোপযোগী বলতে? প্রকৃত কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করতে হবে। যেমন ধরুন যেহেতু আমার দিলের মধ্যে ইসলাম আছে, এখন আমরা জানি আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইহুদিদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এখন খ্রিস্টানদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। তিনজনের মধ্যে আল্লাহ আছে, তিনজনের নবী আছে, তিনজন। কিন্তু আমি মুসলমানের কিন্তু শত্রু হলে ইহুদি, খ্রিস্টান, আবার শয়তানও কিন্তু আল্লাহ যে সর্বস্রষ্টা এটা বিশ্বাস করে। কিন্তু এখন যে আমার সরমন অনুভূতিটাকে হাত দিয়ে নবীর নাম বাদ দিয়া আল্লাহর নাম সংবিধানের যোগ করে যে ইসলামের কথা বলে যে করতে যাচ্ছে, এটা কিন্তু কোরআন হাদিসের কথা নয়। আমার কথা হইল কোরআনে হাদিস হলো আমার ইমানের দলিল, আর সংবিধান হলো দুনিয়াবি রাষ্ট্র পরিচালনার দলিল। তাই এইটাকে যে তারা সরল মানুষকে ইসলামের নাম বলে ধোঁকা দিচ্ছে, এটা কিন্তু একটা ইসলামের একটা বড় বাধা। যদি সঠিক ইসলাম হতো, দাওয়াতি ইসলাম হয়তো, আলেমরা যদি এই মুরব্বী তন্ত্রটাকে ত্যাগ করতে পারত, সরল মানুষকে তারা ধোঁকা দিতে পারতো না যে নবী ছাড়া ইসলাম হয় না। ঠিক সেই রকম ভাবে আমাদের এই উলামায়ে কেরামগণ এই যে সাধারণ মানুষকে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে রাজনৈতিক প্রশ্রয়ে, আমরা 5-4 জনের বসে 4 জন মুসলমান, এখন আমাকে বানাচ্ছে আস্তিক, আরেকজন বানাচ্ছে নাস্তিক, কিন্তু আসলে কিন্তু আমরা সকলেই কিন্তু আমরা আস্তিক। কিন্তু কেন? রাজনৈতিক স্বার্থে যখন ইসলামকে তারা ব্যবহার করছেন বলে নতুন করে মুসলমান বানানোর পরিবর্তে একজন মুসলমানকে দূরে সরাই দিচ্ছে। এই দূরে সরাই দেওয়ার ফলে নতুন দাওয়াতি উসুল বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য দরকার হলো আমাদের সঠিক ইসলামিক শিক্ষা থাকতে হবে। যেমন ধরুন
আজকে আমরা ইসলামের কথা বলে মুসলমান দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। কিন্তু আমি একটু আগে যে বললাম যে তারা ইসলামের নামে সুদ ব্যবসাকে জায়েজ করতে চাচ্ছে, আরেকজন নোবেল বিজয়ী ইসলামের নাম ব্যবহার না করে সুদ ব্যবসাকে সারা দেশে ছড়াই দিয়ে দেশটাকে দখল করে ফেলছে এক সেন্সে। আবার তিনি বলেন যে ওনার নাকি সদস্য 83 লক্ষ, কিন্তু একটা ব্যক্তি 30 বছরে 30টা লোন নিছেন, অথবা একটা ব্যক্তি 1 বছরে 3 বার নিছেন, গড়ে দেখা গেছে কোনো ব্যক্তি নিচ্ছে 30টা। আমি শেষ করতেছি, গড়ে দেখা যাচ্ছে ওনার 83 লক্ষে গড়ে 10 দিয়ে যদি ভাগ দেয় 10 লাখের বেশি সদস্য নেই। এবং এখন আমি ইসলামের কথা বলবেন, উনি বলেন সমকামিতা নাকি বৈধ, তাদের স্বীকৃতি দিতে হবে। এই যে আলেমরা যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলছে তার দিকে না যেয়া মুসলমান দ্বন্দ্ব লাগানোর জন্য এই আলেম সমাজকে যারা ব্যবহার করতেছে, এই জিনিসটাকে যদি বন্ধ করা যায় তাহলে ওই আমি যে বললাম যে আজকাল নোবেল সন্ত্রাসী হয়ে গেছে, এইটা হলো তার মূল প্রমাণ যে উনি একজন নোবেল বিজয়ী, ওনাকে মানুষকে বিশ্বাস করে, কিন্তু এখন উনি ইসলামের বিরুদ্ধে সমকামিতার পক্ষে কথা বলছে, উনি সুদকে জায়েজ করার কথা বলে। এই কাজগুলোর থেকে আলেম সমাজ যদি সঠিক হতো তাহলে তিনিরা ওই মুসলমান বিভক্ত না করে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদের কাছে এই জঙ্গি যেহেতু বিশ্বের এখন সর্বশ্রেষ্ঠ অ্যাটম বোম, এখন এখানে অস্ত্র জঙ্গি আছে, আপনার রাজনীতি সন্ত্রাসী আছে, সকল সেক্টরে, এমনকি আমরা যে মেধাবী টকশো করি আমাদের মধ্যে আজকাল এই সমস্ত সন্ত্রাস ঢুকে যে সারাটা দেশকে তারা কলুষিত করে ফেলে। তাই সেই জন্যই এখন সঠিক ইসলামের শিক্ষা ছাড়া এবং আলেম এবং তাদের মাইক যদি নিয়ন্ত্রণ করা না যায় দেশ থেকে সহজ সন্ত্রাস দূর করা যাবে না। তাই আমাদেরকে অবশ্যই প্রথম কাজ হলো আমাদের শিক্ষা কারিকুলামকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদেরকে রাষ্ট্রীয় কারিকুলামের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং তাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের আগায় নিয়ে যেতে হবে। ধন্যবাদ মনিরুল ইসলাম। আমরা জানি যে কিছুক্ষণ আলোচনায় এসেছে যে আন্তর্জাতিক যে কানেকশন আমাদের জঙ্গিদের, গোয়েন্দাদের তথ্য মতে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক ও বিদেশি গোষ্ঠী যেমন আল কায়দা, লস্কর ই তৈয়বা, তাদের একটা যোগাযোগের কথা আমরা মিডিয়াতেও দেখি এবং আপনাদের কাছেও শুনেছি বিভিন্ন সময়। সেই ক্ষেত্রে আপনাদের সক্ষমতা কতটুকু, আন্তর্জাতিক তাদের কানেকশনগুলোকে চিহ্নিত করে সেগুলোর সঙ্গে ফাইট করার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা? বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠন কার্যকর ছিল, যেমন প্রথমে বাংলাদেশের প্রথম জঙ্গি সংগঠন হলো হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ। তো এটি আসলে লস্কর ই তৈয়বার সাথে কানেক্টেড ছিল, তাদের দিয়ে মানে এরা মূলত আফগান ফেরত মুজাহিদ। তো এদের ভিতরে একটা কানেকশন ছিল, ফলে তারা অর্থ দিয়ে, ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে সহায়তা করতো। জেএমবির সাথে পাকিস্তানপন্থী কিছু কিছু সংগঠনের একটা যোগাযোগ ছিল, তো সেইভাবে অন্যটা হয়নি। আর পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিম যেটি, এরা আসলে সাম্প্রতিক যাদের নাম উঠে এসেছে, তাদের নামটি উঠে এসেছে গত কয়েক মাস ধরেই আসলে আলোচিত হচ্ছে। তারা আসলে আল কায়দা বা আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা এদের সাথে একটা যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু এইগুলো আল কায়দা যেমন আসলে একটা মানে মাল্টি ন্যাশনাল কোম্পানির মতো, তারা যেমন আমাদের দেশে কেএফসি বা পিজা হাট, এরা যেমন একটা এজেন্সি দিতে গেলে দেখে যে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে কিনা, তো ওরাও ওদের ফ্রাঞ্চাইজ দেওয়ার আগে, অর্থাৎ আল কায়দা তাদের অ্যাফিলিয়েশন দেওয়ার আগে তারা দেখে যে এইগুলো এই সার্টেন স্ট্যান্ডার্ডসে পৌঁছাইছে কিনা। তো এইগুলো এরা আসলে চেষ্টা করছিল যে একটা সার্টেন স্ট্যান্ডার্ডসে পৌঁছানোর জন্য, তো সেটি আসলে পৌঁছতে পারেনি, যে কারণে এদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়নি, মানে নেটওয়ার্ক যেটা সেটি যোগাযোগ স্থাপিত হয়নি, তবে ব্যক্তি পর্যায়ে কারো কারোর সাথে যোগাযোগ রয়েছে। তো এটি আমরা চিহ্নিত করেছি এবং করে থাকি। পাশাপাশি এটি যেহেতু আন্তর্জাতিক সমস্যা, অর্থাৎ অন্য দেশের সাথে, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক চিহ্নিত করেছি এবং করে থাকি। পাশাপাশি এটি যেহেতু আন্তর্জাতিক সমস্যা, অর্থাৎ অন্য দেশের সাথে, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন, অন্যান্য এজেন্সি যারা মানে বাইল্যাটারাল, কোথাও কোথাও মাল্টিল্যাটারাল যে আলোচনা, এজেন্সিগুলোর ভিতরে সমন্বয়, এগুলোর মধ্য দিয়ে আসলে আমরা কাজ করি। যেমন আমাদের সাথে অন্যান্য দেশের যে সমস্ত যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ গড়ে উঠছে এবং কিছু কিছু বিষয়ে আমরা একসাথে তথ্য বিনিময় করছি, ইনফরমেশন শেয়ার করছি।
আপনি বলেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের সক্ষমতা বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেটা আপনাদেরকে সহায়তা করছে এইসব জঙ্গি দমনে। কিন্তু এটাও তো সত্যি, প্রযুক্তির ব্যবহার তারাও নিচ্ছে, তাদেরও সক্ষমতা বাড়ছে, তাদেরও এক্সপার্টিস বাড়ছে এবং বিদেশি কানেকশন। সো এটা কিভাবে আপনারা মোকাবেলা করেন? এটি হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আসলে এখন বিশ্বের সন্ত্রাসবাদ বিস্তারে এককভাবে যদি কোনো বিষয়কে, কোনো ফ্যাক্টরকে সহায়ক ভূমিকায় চিন্তা করা যায়, সেই ক্ষেত্রে ইন্টারনেটটা হচ্ছে সবচাইতে সহায়ক ভূমিকা পালন করছে খুব দ্রুত সন্ত্রাসবাদের বিস্তারে। কারণ এখন ইন্টারনেটে দেখা যায় যে মৃত আনোয়ার আলাকির সাথেও কারো কারো ইমেইল কমিউনিকেশন ছিল, তার বা আল কায়দার যে আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলা, তাদের কিছু অনলাইন ম্যাগাজিন ছিল, আমরা যাদেরকে ধরেছি দেখা গেছে এদের কাছে কারো কারো কাছে ওই ম্যাগাজিনের কপি পাওয়া গেছে, কারণ ইন্টারনেটে এগুলো দেওয়া ছিল। অস্ত্রের যে ডিজাইন ওই ম্যাগাজিনে বলা ছিল যে কি করে বোমা বানাতে হয়, ঘরে বসে কিভাবে বোমা বানানো যায়, কিভাবে অস্ত্র তৈরি করা যায়, কিভাবে মানে প্রশিক্ষণের অন্যান্য দিকগুলো এইসব ম্যাগাজিনে। তো ফলে ইন্টারনেটটা আসলে ইউজ হচ্ছে এখন এই সন্ত্রাসবাদের যে বিস্তার এটার কাজে। তো সেটিকে আমরা আমাদের যে মনিটরিং সেটি আমাদের বাড়ছে, আমাদের আইনও আসলে খুব বেশি দিনের পুরনো নয়, তো আইনটিও যুগোপযোগী না থাকার কারণে আরো নতুন কিছু বিষয় সংযোজন করার প্রয়োজন হয়ে পড়ায় গত কয়েকদিন আগে আমাদের যে আইসিটি অ্যাক্ট, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, সেটিও সংশোধিত হয়েছে, অনুমোদন হয়েছে, অলরেডি অনুমোদন হয়েছে। পাশাপাশি আমাদের যে প্রশিক্ষণ, নতুন নতুন প্রযুক্তির বা ইকুইপমেন্টের এগুলো সংযোজন, এগুলো হচ্ছে। তো আমরা আশাবাদী যে আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারবো। জনাব জুলফিকার আলী মানিক, আলোচিত জঙ্গি হামলাগুলোর একটিরও বিচার শেষ হয়নি। আমি যদি বলি যে কয়েকজন জঙ্গি নেতার ফাঁসি হয়েছে, কিন্তু শুরুতে যেটা বলছিলাম, উদীচী, রমনা বটমূল, সিপিবির এখানে হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, 63 জেলায় বোমা হামলা, এগুলোর কোনোটিরই আমরা বিচার সেভাবে পাইনি। যদি একটু সংক্ষেপে বলতেন এটার কারণ কি, বা এই যে বিচার না হয় এটা কি জঙ্গিবাদকে উৎসাহিত করে কিনা? মানে ঝালকাঠিতে যে দুইজন বিচারককে হত্যা করা হয়েছিল আপনার 2005 সালে, তো সেইটার মামলার বিচারেই কিন্তু 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলা ভাই আব্দুর রহমান সহ। কিন্তু আমার যতটুকু, কিন্তু তখন কিন্তু আরো অনেকের নাম ছিল। আমার যেটা মেমোরিতে, যে বাংলা ভাই বা আব্দুর রহমান তাদেরকে ধরার পরে বা জেএমবির তাদের অনেকেই কিন্তু স্বীকার করেছিল যে তারা কাকে কাকে হত্যার জন্য হামলা করেছিল। যেমন বরেণ্য লেখক হুমায়ুন আজাদকে কোপানো হয়েছিল হত্যার জন্য। সো এরকম তারা অনেকগুলি দায় নিয়েছে। আবার মুফতি হান্নান অর্থাৎ হুজির যাকে ধরা হয়েছিল, তারা আবার বেশ কয়েকটা দায় নিয়েছে, যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা, আপনার রমনা বটমূলের হামলা, উদীচী, এরকম। কিন্তু আমার কাছেও কিন্তু খুবই অদ্ভুত যে বাকি কোনো বিচারের কিন্তু আমরা বড় বড় সেভাবে অগ্রগতি দেখিনি। আমি একটা যদি মনে করি, আমি ঠিক জানি না যে তদন্তের এই অগ্রগতিটা কেন দ্রুত হয় না, কিন্তু আমি মনে করি এই বিচারের স্লথ গতি বা বিচার করতে না পারা, এটা ডেফিনেটলি কিন্তু এনকারেজ করে অপরাধীদেরকে, সেটা শুধু জঙ্গিদেরকেই না, অন্য যে কোনো অপরাধী, যে ওকে আমি তো আসলে বিচারের আওতার বাইরে থেকে যাব, আমাকে কিছুই করতে পারবে না। সো আমি মনে করি যে এই জায়গাটিতে, যেমন যখন ওই ঝালকাঠির 2 জন বিচারকের হত্যা মামলাটা হয়, আমার মনে আছে যে হাইকোর্টে প্রায়োরিটি দিয়ে ওটাকে দ্রুত বিচার করা হয়েছে, পরবর্তীতে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে ফাঁসি কার্যকর করেছে। সো এই ধরনের কিছু বড় বিষয় আছে যেগুলি গোটা দেশের নিরাপত্তার জন্য হুমকি, সেগুলিকে আমি মনে করি প্রায়োরিটি বেসিসে যদি দ্রুত ইনভেস্টিগেশন, দ্রুত বিচারের জন্য একটি ব্যবস্থা রাখা যায়, সেটা আমি মনে করি যে অনেক বেশি কার্যকর, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এরকম অপরাধ করলে তোমার কিন্তু কোনো নিস্তার নাই। জি, ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে, নতুন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।